দই আমরা সকলেই খুব পছন্দ করি, তাই না? কিন্তু বাড়িতে দই বসাতে গেলেই নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। কখনো দই সঠিক জমে না, কখনো পাতলা হয়ে যায়, আবার কখনো ফেটে যায়। বিশেষত প্রথম প্রথম দই বসাতে গেলে কম বেশি এই সমস্যার মুখে আমাদের সকলকেই পড়তে হয়। আসলে দই বসানোর কিছু নিয়ম রয়েছে, সেগুলোকে যদি সঠিকভাবে ফলো করা যায় তাহলে দই প্রথমবারই একদম পারফেক্ট জমবে। নমস্কার, সব বন্ধুদের সুলক্ষণা কিচেনে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি সুলক্ষণা আজকে নবদ্বীপের মিষ্টি লাল দই রেসিপি নিয়ে এসেছি। কিভাবে এই মিষ্টি লাল দই একদম সঠিকভাবে জমানো যায় তা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে। দুধ কড়াইয়ে দেওয়ার পর আমি এর মধ্যে চিনি মেশাবো। 1 লিটার দুধের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, তবে পুরো চিনিটা এখন দিচ্ছি না, 1/4 ভাগ চিনি এখন দিচ্ছি। বাকি চিনিটা রেখে দেবো ক্যারামেলের জন্য, যেটা দিয়ে দইয়ের লাল রং আসবে। চিনি দেওয়ার পর এর মধ্যে আমি 4টে গোটা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা আমি খুলে নিয়েছিলাম। এবার দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। মোষ দুধ দিয়ে দইটা বানালে দইটা বেশি ভালো হয়, তবে মোষ দুধ না পেলে গরুর দুধ বা প্যাকেট দুধ দিয়েও করা যাবে। শুধু খেয়াল রাখতে হবে দুধটা যেন অবশ্যই ফুল ফ্যাট মিল্ক হয়। দুধ ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না দুধটা একদম ঘন হয়ে যায়। মোষ দুধ বা প্যাকেট দুধ হলে দুধটাকে অর্ধেক করে নিতে হবে, আর গরুর দুধ হলে তার থেকে একটু বেশি কমাতে হবে, কারণ গরুর দুধ একটু পাতলা হয়। এবারে দেখুন দুধটা ফুটতে ফুটতে কিন্তু প্রায় অর্ধেক কমে গেছে। দুধটা এখানে ছিল, এখন এখানে হয়ে গেছে। এটাকে আর একটু ফুটিয়ে ঘন করে নেব, তারপর নামিয়ে নেব। এবারে দেখুন দুধের ঘনত্বটা, দুধ খুব ঘন হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ঠান্ডা না হয়ে যায়। আর মাঝে মধ্যে হাতা দিয়ে নেড়ে নিতে হবে, যাতে তার উপর সর না জমে যায়। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আমি এর মধ্যে ওই বাকি 1/3 ভাগ যে চিনি ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটু চিনি রেখে দিলাম, এতটা লাগবে না। চিনিটাকে এবারে ক্যারামেল করতে হবে। জালটা একদম কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে ছেড়ে দিতে হবে। 8-10 মিনিট পর চিনি যখন ক্যারামেল হতে শুরু করবে তখন এটাকে ক্রমশ নেড়ে নিতে হবে। এভাবে চিনি ক্যারামেল হতে শুরু করলে তখন একটু জালটাকে বাড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে ক্রমশ নেড়ে নিতে হবে। এখানে চিনিটাকে কিন্তু খুব বেশি ডার্ক করবো না, তাতে দইয়ের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, আর দইটা খেতেও একটু তেতো লাগবে। চিনি ক্যারামেল হয়ে যখন পুরো গলে যাবে তখন এর মধ্যে আমি ঈষদুষ্ণ 2 হাতা দুধ দেবো। এই সময় জালটাকে কমিয়ে দিতে হবে, আর দুধটা যেন খুব বেশি গরম না থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ দুধ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুব বেশি ফুটতে শুরু করবে আর ফেপে উঠবে। সাবধান না হলে হাতে মুখে ছিটাতে পারে। ক্যারামেলের মধ্যে দুধ দিলে প্রথমে মনে হবে চিনিটা তলায় বসে গেছে, এটা কোনো ব্যাপার নয়। জাল কম রেখে এটাকে ক্রমশ এভাবে নাড়াতে থাকতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা দুধের সাথে একদম ভালো মতো মেল্ট হয়ে গেছে। এভাবে নাড়াতে থাকলে কিছুক্ষণ পরে দেখবেন চিনির মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। যদি প্রয়োজন মনে হয় সেখানে আরেকটু দুধ দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ প্রয়োজন নেই। আসলে চিনির ক্যারামেলটাকে এমনি রেখে দিলে ওটা জমে যেতে পারে, সেই জন্য একটুখানি দুধ দিয়ে এটাকে পাতলা করে রেখে দেওয়া হয়, যাতে পরে এটাকে দুধের সাথে মিশালে দুধের সাথে ভালো মতো করে মিশে যেতে পারে। চিনির ক্যারামেল দুধের সাথে মিশে একটা ঘন মিক্সচার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। তারপর গ্যাসের মধ্যে ওই দুধের কড়াইটা আবার বসাতে হবে। দুধটা এখন ঈষদুষ্ণ আছে, আর জালটাকেও সিম করে দিয়েছি। এখন আমি এর মধ্যে ওই চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই নয়, এটা হলো মিষ্টি দই বা লাল দই বা মিষ্টি লাল দই, যে যেভাবে বলে। নবদ্বীপের মিষ্টি লাল দইয়ের প্রসেসটা কিন্তু আলাদা। ওতে চিনি ক্যারামেল না করেই দইটাকে লাল রং আনা হয়, আর মিষ্টি দইয়ের মধ্যে চিনিটাকে ক্যারামেল করে লালচে রং আনা হয়। মিষ্টি লাল দইয়ের রংটা একটু হালকা হলেই ভালো, এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সেজন্য আমি পুরো চিনিটাকে ক্যারামেল করিনি, কিছুটা চিনি আগেই মিশিয়ে নিয়েছিলাম দুধে, আর ক্যারামেলটাকেও আমি একটু হালকা করেছি। ক্যারামেল দেওয়ার পর এটাকে আরও 2-4 মিনিট মতো ফুটিয়ে নেবো, যাতে দুধটা আর একটু ঘন হয়ে যায়। আরও বেশ কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা কত ঘন হয়েছে। দুধটাকে এরকমভাবে জাল দিয়ে ঘন করলে দই কিন্তু একদম ঠিকঠাক মতো জমবে। এবার দইটা বসাতে হবে, সেই জন্য এখানে আমি 100 গ্রাম টক দই ছাঁকনির উপর রেখে তার জলটা ঝরিয়ে নিয়েছি। এই দইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে প্রথমে ফাটিয়ে নেব। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটাকে একদম স্মুথ করে ফাটিয়ে নিচ্ছি। এখানে সাজাটাকে যত স্মুথ করে ফাটানো হবে দইয়ের টেক্সচারটা ততটাই ক্রিমি হবে। অনেকে বলেন যে মিষ্টি দই পাতার জন্য সাজার পরিমাণটা একটু বেশি দরকার, তবে সব ক্ষেত্রে এটা ঠিক নয়। সাজার কোয়ালিটির উপর পরিমাণটা ডিপেন্ড করে। সাজাটা মানে টক দইটা যদি বেশি টক হয় তাহলে 1 লিটার দুধের জন্য 100 গ্রাম টক দই যথেষ্ট। দুধটাকে যদি ঠিকভাবে জাল দেওয়া হয় এতেই দই খুব ভালো মতো জমবে। টক দইটাকে খুব ভালো মতো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে 2 হাতা ঈষদুষ্ণ দুধ দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এখানে সাজাটাকে ডাইরেক্ট ফাটিয়ে দুধের সাথে না মিশিয়ে প্রথমে একটু দুধ দিয়ে গুলে নিয়ে তারপরে মেশাতে হবে, না হলে সাজাটা দুধের মধ্যে থোকা থোকা হয়ে থাকবে, দুধের সাথে মিশতে টাইম লাগবে। গুলিয়ে নিয়েছি, এবার এটাকে দুধের সাথে মিশিয়ে দেবো।
কড়াইয়ের দুধটাকে আমি কাজের মাঝে মাঝেই হাতা দিয়ে নেড়ে নিয়েছিলাম, সেজন্য উপরে কিন্তু সর বসেনি। এবার দুধটাকে আর একবার নেড়ে নেব, যদি উপরে হালকা সর থাকে সেটাও দুধের সাথে মিশে যাবে। এবার এই দুধের মধ্যে যে গোটা এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নেব। এদের কাজ হয়ে গেছে, এর পুরো অ্যাসেন্সটা দুধের সাথে মিশে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আপনারা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। এবার সাজাটা মিশাবো। সাজা মিশানোর সময় খেয়াল রাখতে হবে দুধের টেম্পারেচারটা যেন ঈষৎ উষ্ণ থাকে। দুধের উষ্ণতা যেন কোনোভাবেই বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। একটু কম গরম থাকলেও চলবে, কিন্তু বেশি যেন না হয়। তাপমাত্রা বেশি হলে দই ফেটে যাবে, দই জমবে না। দই জমানোটা কিন্তু উষ্ণতার উপর অনেকটাই ডিপেন্ড করে। সেজন্য আবহাওয়ার টেম্পারেচার যদি খুব বেশি হয় তখন কিন্তু দই জমানোটা বেশ মুশকিল। আমি সাজাটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমি দই বসাবো। আমি মাটির পাত্রে দই বসাবো, সেজন্য এখানে আমি দুটো মাটির গ্লাস নিয়েছি। এটা আমি খালি জলে প্রথমে ধুয়ে জলটাকে শুকনো করে নিয়েছি। মাটির পাত্রে যদি জল থেকে যায় তাহলে দইয়ের জলটা কিন্তু টানতে পারবে না, সেক্ষেত্রে দইটা একটু পাতলা হয়ে যাওয়ার চান্স রয়েছে। সেজন্য মাটির পাত্রটাকে ধুয়ে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। দইটা ধাতব পাত্রে না বসিয়ে মাটির পাত্রে বা কাঁচের পাত্রে বসালেই বেশি ভালো হয়। তবে এর মধ্যে মাটির পাত্রটা বেশি ভালো, কারণ মাটির পাত্র দইয়ের জলটাকে টেনে নেয় আর দইটা বেশ ঘন হয়। আমি দুটো মাটির গ্লাস নিয়েছিলাম, এতে হবে না, আর একটা গ্লাস লাগবে। আমি আরেকটা গ্লাস নিয়ে নিলাম, এর মধ্যেও আমি বাকিটা ভরে নিচ্ছি। এবারে গ্লাসের মুখগুলোকে ঢেকে নিতে হবে। আমি এক টুকরো করে পেপার দিয়ে এটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। মাটির পাত্রের মুখ এভাবে যে কোনো পেপার দিয়েও আটকে নিতে পারেন বা এমনি ঢাকা চাপাও দিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে বাতাস যেন চলাচল না করতে পারে, এভাবে ঢাকা লাগাতে হবে। আমি এখানে একদম ন্যাচারাল প্রসেসের মাধ্যমে দইটা জমাবো, এখানে কিন্তু ভাপে জমাবো না। ভাপে জমালে দই তাড়াতাড়ি জমে যায় বটে, তবে তার মধ্যে সেই স্বাদ আর গন্ধ পাওয়া যায় না। গ্লাসের মুখগুলোকে আমি কভার করে নিয়েছি। এবারে এটাকে জমতে দিতে হবে। প্রথমে একটা তোয়ালা দিয়ে গ্লাসগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছি। তারপর এর উপর একটা ভারী কড়াই ভালো মতো করে বসিয়ে দেবো, যাতে বাতাস চলাচল করতে না পারে। সবশেষে উলের চাদর বা কম্বল দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে দিতে হবে, যাতে টেম্পারেচারটা মেনটেন থাকে। এটাকে এইভাবে সারা রাত এখানেই রেখে দেবো। সারা রাত প্রায় 10-12 ঘন্টা ধরে দইটা যখন জমে যাবে, তারপর এটাকে নিয়ে ফ্রিজে রাখবো। ফ্রিজে 4-5 ঘন্টা ঠান্ডা করে তারপর বের করে এটাকে ঠান্ডা ঠান্ডা খেতে হবে। এর মাঝে কিন্তু একবারও দইটাকে চেক করা যাবে না দই ঠিকঠাক জমছে কিনা, কারণ একবার নড়ে গেলে কিন্তু দই আর জমবে না ঠিক মতো করে। সারা রাত ধরে দই জমার পর দইটাকে আমি 5 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, এবারে বের করেছি। এখন আমি এর কাগজগুলো খুলে দিচ্ছি। এভাবে স্বাভাবিক পদ্ধতির মাধ্যমে দই জমালে দইয়ের স্বাদ আর গন্ধ কিন্তু একদম পিওর হয়। দইটা দেখুন কি সুন্দর জমেছে। গ্লাসটাকে ধরে আমি এভাবে উপর করে দিচ্ছি, তাও কিন্তু দই একই রকম আছে, একটু এপাশ ওপাশ হয়নি। এবারে আমি চামচের সাহায্যে দইটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম ঘন ক্রিমি টেক্সচার এসেছে। আর দইয়ের মধ্যে দেখুন একটু কিন্তু জল কাটেনি। আমি আপনাদের সাথে দই বানানোর যে পদ্ধতি শেয়ার করলাম সেভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন দই একদম ঠিকঠাক জমবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।